আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি পিয়াস। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক ডক্টর হুমায়ুন আহমেদ স্যারের দেয়াল বইয়ের ১৪তম পর্ব। তো আজকে আমরা ১৪তম পর্বটি আপনাদের পড়ে শোনাবো। এর আগে আমাদের আরও দেয়াল বইয়ের ১৩টি পর্ব প্রকাশিত হয়েছে। আপনারা যারা শুনতে চান তারা গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলটি ঘুরে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা সরাসরি ১৪তম পর্বে চলে যাচ্ছি। শফিককে থানা হাজত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামিকে কোর্টে চালান দিলে তাকে আর থানায় ফেরত আনা যায় না। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ৩ দিন ধরে শফিক জেল হাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখনও কেউ আসেনি। শফিক খবর পেয়েছে পুলিশের এই জিজ্ঞাসাবাদ নাকি ভয়ঙ্কর। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মরা মানুষও নাকি উঠে বসে, সমস্ত অপরাধ স্বীকার করে, আবার মৃত মানুষ হিসেবে মেঝেতে পড়ে যায়। জেল হাজতে শফিকের পরিচয় হয়েছে বরিশালের আলিম ডাকাতের সঙ্গে। আলিম ডাকাত আটক হয়েছে এক পরিবারের ৩ জনকে হত্যার জন্য। যে কোনো কারণেই হোক, আলিম ডাকাত শফিককে স্নেহের চোখে দেখছে। হাজতে তার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে। একজন হাজতিকে নিযুক্ত করেছে শফিকের গা হাত পা মালিশ করার জন্য। শফিক বলেছিল গা হাত পা মালিশের কোনো প্রয়োজন নেই। আলিম ডাকাত বলল, প্রয়োজন অবশ্যই আছে। পুলিশের মারের সময় যেন ব্যথা বেদনা কম হয়, এই জন্যে শরীর তৈরি করা। পুলিশ যখন নিয়ে যাবে তখন 2টা ট্যাবলেট দিব, এক ফাঁকে গিলে ফেলবেন। এরপর পুলিশ যদি মারতে মারতে হাড্ডি ভেঙেও ফেলে, ব্যথা বেদনা হবে না। আরও টেকনিক আছে, সময় মতো সব শিখাই দিব। আলিম ডাকাতের মাধ্যমে শফিক অবন্তীকে একটা চিঠি পাঠিয়েছে। আলিম বলেছে চিঠি জায়গা মতো পৌঁছে গেছে। শফিক জানে না পৌঁছেছে কি না। অবন্তীকে লেখা শফিকের চিঠি অত্যন্ত সংক্ষিপ্ত। সেখানে লেখা, অবন্তী, আমি জেল হাজতে আছি। রাধানাথ বাবু খুন হয়েছেন। পুলিশের হাস্যকর ধারণা খুনটা আমি করেছি। তোমার দাদাজানকে বলে তোমার পক্ষে কি সম্ভব আমাকে নরক থেকে উদ্ধার করা? ইতি শফিক। ৩ নভেম্বর রাত ২:৩০ হঠাৎ জেলখানায় পাগলাঘণ্টি বাজতে লাগলো। শফিক পাগলাঘণ্টি শুনে ধর্মর করে উঠে বসল। কারারক্ষীদের ছুটোছুটি দেখা যাচ্ছে, তারা কেউ কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। আলিম ডাকাত শফিকের চিন্তিত মুখ দেখে বলল, নিশ্চিন্তে ঘুমান, এরা পাগলাঘণ্টি বাজানোর প্র্যাকটিস করতেছে। পাগলাঘণ্টি বাজানোর নির্দেশ দিয়েছেন আইজি প্রিজন নুরুজ্জামান। ঢাকা সেন্ট্রাল জেলের জেলার আইজি প্রিজনকে খবর দিয়ে এনেছেন সেনাবাহিনীর রিসালাদার মুসলিউদ্দিন অস্ত্র হাতে একদল সৈনিক নিয়ে এসেছে। তারা জেলখানায় ঢুকেই কিছু দুষ্ট বন্দীকে সাহায্য করতে চায়। কি অদ্ভুত কথা! আইজি প্রিজন হতভম্ব হয়ে লক্ষ্য করলেন রিসালাদার মুসলিউদ্দিন এবং তার লোকের ভাবভঙ্গি ভয়ঙ্কর। জেলগেট না খুলে দিলে তারা এখানেই খুন খারাপি করবে। তার নিজের জীবন নিয়েই এখন সংশয়। তিনি প্রেসিডেন্ট খন্দকার মোশতাককে টেলিফোন করলেন, অবস্থা জানালেন। প্রেসিডেন্ট মোশতাক নির্বিকার গলায় বললেন, যারা ঢুকতে চাচ্ছে তাদের ঢুকতে দিন। নুরুজ্জামান বললেন, স্যার আপনি কি বলছেন? খন্দকার মোশতাক ধমক দিয়ে বললেন, আমি কি বলেছি আপনি শুনেছেন? আপনি কানে ঠসা না। স্যার জেল গেট খুলে দিতে বলছেন। মোশতাক জবাব না দিয়ে টেলিফোন লাইন কেটে দিলেন। মুসলিউদ্দিনের বন্দুকের মুখে আইজি প্রিজন দলবল নিয়ে ১ নম্বর সেলে গেলেন। সেখানে তাজউদ্দিন এবং নজরুল ইসলাম ছিলেন। ২ নম্বর সেলে ছিলেন মনসুর আলী এবং কামরুজ্জামান। এই ২ জনকে ১ নম্বর সেলে আনা হলো। রিসালাদার মুসলিউদ্দিন খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে ৪ জনকে হত্যা করেন। তাজউদ্দিন ছাড়া বাকি ৩ জন তাৎক্ষণিকভাবে মারা যান। তাজউদ্দিনের হাঁটুতে ও পেটে গুলি লেগেছিল। তিনি পানি পানি বলে কাতরাচ্ছিলেন। তাকে পানি দেওয়ার মতো পরিবেশ ছিল না। মুসলিউদ্দিন চলে যাওয়ার পর আরেকটি ঘাতক দল আসে। এই দলের প্রধান নায়েক আলী। তাকে মৃত ৪ নেতাকে দেখানো হয়। নায়েক আলী মৃত শবের ওপর বেয়নের চার্জ করে। ৩ নম্বর সেলে ছিলেন আওয়ামী লীগের আরেক নেতা আব্দুস সামাদ আজাদ। ঘাতকরা তাকে কিছুই বলে না।
সবাই শেষ হলেও তিনি কেন টিকে থাকেন কে বলবে? রাজনীতির খেলা বোঝা আসলে বিচিত্র। আমি ব্যক্তিগতভাবে এই খেলা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। জেলখানার পাগলা ঘণ্টি বাজতেই থাকলো। সব বন্দি তখন জেগে উঠেছে। তারা প্রচণ্ড হইচই করছে, দরজায় বাড়ি দিচ্ছে। তারা তখনও কি ঘটেছে জানে না, তবে কাতর ধ্বনি এবং পানির কাতর উচ্চারণ শুনছে। শফিক উত্তেজনা সহ্য করতে পারল না, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই রাত থেকেই তার এপিলেপ্সির শুরু। শফিক তার প্রতিটি এপিলেপেটিক সিজারের আগে কালো পাহাড়কে দেখত। কালো পাহাড় নাকি মানুষের মতো গলায় বলতো, সাবধান, এখনই ঘটনা ঘটবে, শুয়ে পড়েন, দাঁতের ফাঁকে কিছু একটা রাখেন, নাহলে জিহ্বা কেটে যাবে। জেল হত্যা বিষয়ে আইজিপির জবানবন্দি তুলে দেওয়া হলো অধ্যায়ের শেষে। এই জবানবন্দি 21 বছর পর উদ্ধার করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল জেলে কি কাণ্ড ঘটেছে তা কেউ জানে না। প্রেসিডেন্ট সাহেব জানেন এবং ডিজিএফের প্রধান মেজর জেনারেল খলিলও জানেন। এই দুজনেরই কেউ মুখ খুলছেন না। প্রেসিডেন্ট আছেন বঙ্গভবনে। রাত 4টায় তিনি ঘুমোতে গেছেন। তখনও তিনি জানেন না বঙ্গভবনের নিরাপত্তায় নিয়োজিত 300 সৈন্যের পদাতিক দল নিয়ে মেজর ইকবাল বঙ্গভবন ছেড়ে ক্যান্টনমেন্টে ফিরে গেছেন। নভেম্বর মাসের হালকা শীতে প্রেসিডেন্ট সাহেবের ভালো ঘুম হচ্ছিল। ঘুম ভাঙল বিকট শব্দে। কি হচ্ছে বলে তিনি জেগে উঠলেন। কি হচ্ছে কেউ বলতে পারল না। বঙ্গভবনের ওপর দিয়ে বিকট শব্দে দুটি মিগ বিমান উড়ে গেল। এর মধ্যে একটি আবার ফিরে এসে বঙ্গভবনের ওপর দিয়ে চক্কর খেতে লাগলো। মিগ বিমানের সঙ্গে যুক্ত হলো দুটি হেলিকপ্টার। হেলিকপ্টার দুটির সঙ্গে আছে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল। প্রেসিডেন্ট মোশতাক আতঙ্কে অস্থির হয়ে গেলেন। তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। তিনি কর্নেল ওসমানীকে টেলিফোন করে কাঁদো গলায় তক্ষুনি বঙ্গভবনে আসতে বললেন। প্রেসিডেন্টের জন্য সকালের নাস্তা নিয়ে এসেছে। প্রেসিডেন্ট চায়ের কাপে বড় চুমুক দিয়ে মুখ পুড়িয়ে ফেলেছেন। তিনি হাঁ করে বসে আছেন। মুখের জ্বলনি কমছে না। মাথার ওপর মিগ বিমান চক্কর দিচ্ছে। তারা কি বোমা বর্ষণ করবে? তিনি বোমার আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন। কবরদার মতো শরীরের কোনো অংশকে অবশিষ্ট থাকবে মনে হয় না। রেডিও বাংলাদেশ নীরব। তার মনে বড় কিছু একটা ঘটেছে, কিন্তু সেটা কি? ওসমানী বঙ্গভবনে ঢোকার পর জানা গেল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের 4th বেঙ্গল রেজিমেন্ট এক রক্তপাতহীন অভ্যুত্থান ঘটিয়েছে। খালেদের সঙ্গে আছেন তার অতি ঘনিষ্ঠ সহচর 46 ব্রিগেডের কমান্ডার কর্নেল সাফায়েত জামিল। ক্যান্টনমেন্টের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এয়ার মার্শাল তোয়াব খালেদকে সমর্থন জানিয়েছেন। তার নির্দেশে আকাশে মিগ বিমান উঠছে। শুধু যে ভয় দেখানোর জন্য উঠছে ঠিক তা না, ফারুকের ট্যাঙ্ক বহরের ওপর বোমা বর্ষণের পরিকল্পনাও তার আছে। খালেদ মোশাররফের নির্দেশে 46 বেঙ্গল রেজিমেন্টে এন্টি ট্যাঙ্ক কামান নিয়ে বঙ্গভবন ঘিরে ফেলল। পুরোপুরি যুদ্ধাবস্থা। এদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বাহিনী, অন্যদিকে ফারুকের ট্যাঙ্ক ও আর্টিলারি বহর, দুই দলই মুখোমুখি বসা। সেনাবাহিনীর প্রধান জিয়া বন্দী। জিয়ার বাসভবন ঘিরে রাখা সৈন্যদের প্রধান মেজর হাফিজকে জিয়া জিজ্ঞেস করলেন, আমি কি বন্দী? মেজর হাফিজ হাসলেন। এই হাসির অর্থ জেনারেল জিয়া বুঝতে পারলেন না। অজানা আশঙ্কায় অস্থির হয়ে বেগম জিয়া টেলিফোন করলেন ওসমানীকে। তার একটাই অনুরোধ, জিয়াকে যেন নিরাপত্তা দেওয়া হয়। বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে খালেদ মোশাররফের 3টি দাবি পাঠিয়েছেন। দাবিগুলো হচ্ছে, সমস্ত ট্যাঙ্ক ও কামান ক্যান্টনমেন্টে ফেরত আসবে, শহরে কিছুই থাকবে না। বঙ্গভবনে বসে ফারুক রশিদের দেশ চালানোর অবসান ঘটবে। তাদের ক্যান্টনমেন্টে ফিরে চেইন অফ কমান্ড মানতে হবে। এবং সর্বশেষ যেটা ছিল দাবি, সেটা হচ্ছে জিয়া চিফ অফ স্টাফ থাকতে পারবে না। মেজর ফারুক, মেজর রশিদ, ওসমানী এবং প্রেসিডেন্ট রুদ্ধদ্বারে বৈঠকে বসেছেন। খালেদ মোশাররফের 3 দাবি নিয়ে আলোচনা চলছে। ফারুক বললেন, আমি আমার ট্যাঙ্ক ও আর্টিলারি নিয়ে যুদ্ধ করব। ক্যান্টনমেন্টে আমার ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রেসিডেন্ট বললেন, যুদ্ধ করলে ব্যঙ্গা হয়ে যাবেন। ফারুক চোখ মুখ লাল করে বললেন, ব্যঙ্গা হয়ে যাব মানে কি?
ওপর থেকে যখন বোমা পড়বে তখন ব্যাঙের মতো চ্যাপ্টা হয়ে যাবেন, একে বলে ব্যাঙ্গা হয়ে যাওয়া। ফারুক বললেন, জটিল সময় আপনার তৃতীয় শ্রেণীর রসিকতা আমার খুবই অপছন্দ। প্রেসিডেন্ট বললেন, রসিকতা বাদ, এখন একটা প্রস্তাব দিই। আপনাদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করি। আমার প্রস্তাব নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন, মাথা গরম করবেন না। আপনারা দেশ ত্যাগ করবেন, আমিও দেশ ত্যাগ করব। কর্নেল ওসমানী অবাক হয়ে বললেন, দেশ ত্যাগ করে আপনি কোথায় যাবেন? প্রেসিডেন্ট বললেন, আমি বঙ্গভবন ছেড়ে আগামাসি লেনে নিজের বাড়িতে চলে যাব, এটাই আমার জন্য দেশ ত্যাগ। খালেদ মোশাররফ বিকাল ৩টা জেল হত্যার খবর পেলেন। তিনি শীতল গলায় বললেন, এক জীবনে অনেক রক্ত দেখেছি, আর রক্ত দেখতে চাই না। তবে খন্দকার মোশতাকের বুকে আমি নিজ হাতে 4টা বুলেট ঢুকিয়ে দেব। 4 নেতার সৌজন্যে 4টা বুলেট। ফারুক রশিদ গঙের অবসানও আমি ঘটাতে যাচ্ছি। প্রয়োজনে বঙ্গভবন আমি ধুলায় মিশিয়ে দেব। খালেদ মোশাররফ বঙ্গভবনের উদ্দেশ্যে নিজেই যুদ্ধযাত্রা করলেন। তখন সময় সন্ধ্যা 7টা। একটু আগে মাগরিবের আজান হয়েছে। একই সময় তেজগাঁ বিমানবন্দরে একটা বিমান ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিমানে আছেন মেজর ফারুক এবং মেজর রশিদ সহ 17 জন সেনা কর্মকর্তা এবং তাদের স্ত্রী, পুত্র, কন্যা। মহিলাদের অনেকে নীরবে অশ্রুবর্ষণ করতে দেখা গেল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বঙ্গভবনের গেট দিয়ে ঢোকার মুহূর্তে তেজগাঁ বিমানবন্দর থেকে বিশেষ বিমান ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়ল। আইজি প্রিজন নুরুজ্জামানের জেল হত্যা রিপোর্ট। 1975-এর 3 নভেম্বর ভোর 3টায় আমি বঙ্গভবন থেকে মেজর রশিদের একটা ফোন পাই। তিনি আমার কাছে জানতে চান ঢাকা সেন্ট্রাল জেলে কোনো সমস্যা আছে নাকি। আমি জানালাম ঠিক এই মুহূর্তের অবস্থা আমার জানা নেই। এরপর তিনি আমাকে জানালেন কয়েকজন বন্দীকে জোর করে নিয়ে যেতে কিছু সেনা সদস্য জেল গেটে যেতে পারে। আমি যেন জেল গার্ডদের সতর্ক করে দেই। সেই অনুযায়ী আমি সেন্ট্রাল জেলে ফোন করি এবং জেল গেটের দায়িত্বে থাকা ওয়ার্ডারকে মেসেজটি জেলারকে পৌঁছে দিতে বলি, যাতে নিরাপত্তা আরও জোরদার করা হয়। 3 থেকে 4 মিনিট পর বঙ্গভবন থেকে আরেকজন আর্মি অফিসারের টেলিফোন পাই। তিনি জানতে চান আমি ইতিমধ্যে জেল গার্ডদের সতর্ক করে দিয়েছি কিনা। আমি ইতিবাচক জবাব দেওয়ার পর তিনি আমাকে নিরাপত্তা ব্যবস্থা স্বচক্ষে দেখার জন্য জেল গেটে চলে যেতে বলেন। আমি তখন ঢাকা সেন্ট্রাল জেলে ডিআইজি প্রিজনকে ফোন করি। খবরটা জানিয়ে আমি তাকে তাৎক্ষণিকভাবে জেল গেটে চলে যেতে বলি। দেরি না করে আমি জেল গেটে চলে যাই এবং ইতিমধ্যে সেখানে পৌঁছে যাওয়া জেলারকে আবার গার্ডদের সতর্ক করে দিতে বলি। এরই মধ্যে ডিআইজিও জেল গেটে পৌঁছেন। বঙ্গভবন থেকে পাওয়া খবরটা আমি আবার তাকে জানাই। এর পরপরই মেজর রশিদের আরেকটা ফোন পাই। তিনি আমাকে জানান কিছুক্ষণের মধ্যেই জৈনক ক্যাপ্টেন মুসলিম জেল গেটে যেতে পারেন, তিনি আমাকে কিছু বলবেন। তাকে যেন জেল অফিসে নেওয়া হয় এবং 1 জনাব তাজউদ্দিন আহমেদ, 2 জনাব মনসুর আলী, 3 জনাব সৈয়দ নজরুল ইসলাম, 4 জনাব কামরুজ্জামান, এই 4 জন বন্দীকে যেন তাকে দেখানো হয়। এই খবর শুনে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই এবং টেলিফোনে প্রেসিডেন্টকে খবর দেওয়া হয়। আমি কিছু বলার আগেই প্রেসিডেন্ট জানতে চান আমি পরিষ্কারভাবে মেজর রশিদের নির্দেশ বুঝতে পেরেছি কিনা। আমি ইতিবাচক জবাব দিলে তিনি আমাকে তা পালন করার আদেশ দেন। কয়েক মিনিটের মধ্যেই 4 জন সেনা সদস্য সহ কালো পোশাক পরা ক্যাপ্টেন মুসলিম জেল গেটে পৌঁছেন। ডিআইজি প্রিজনের অফিস কক্ষে ঢুকেই তিনি আমাদের বলেন পূর্বে উল্লেখিত বন্দীদের যেখানে রাখা হয়েছে সেখানে তাকে নিয়ে যেতে। আমি তাকে বলি বঙ্গভবনের নির্দেশ অনুযায়ী তিনি আমাকে কিছু বলবেন। উত্তরে তিনি জানান তিনি তাদের গুলি করবেন। এই ধরনের প্রস্তাবে আমরা সবাই বিমূঢ় হয়ে যাই। আমি নিজে এবং ডিআইজি প্রিজন ফোনে প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমরা ব্যর্থ হই। সে সময় জেলারের ফোনে বঙ্গভবন থেকে মেজর রশিদের আরেকটি কল আসে। আমি ফোন ধরলে মেজর রশিদ জানতে চান ক্যাপ্টেন মুসলিম সেখানে পৌঁছেছে কিনা। আমি ইতিবাচক জবাব দেই, তাকে বলি কি ঘটেছে আমি কিছুই বুঝতে পারছি না। ক্যাপ্টেন মুসলিম বন্দুকের মুখে আমাকে ডিআইজি প্রিজন, জেলার ও সে সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সেখানে যাওয়ার নির্দেশ দেন।
যেখানে উপরে উল্লেখিত বন্দীদের রাখা হয়েছে। ক্যাপ্টেনও তার বাহিনীকে তখন উন্মাদের মতো লাগছিল এবং আমাদের কারো তাদের নির্দেশ অমান্য করার উপায়ও ছিল না। তার নির্দেশ অনুযায়ী পূর্বে উল্লেখিত 4 জনকে অন্যদের কাছ থেকে আলাদা করা হয় এবং একটি রুমে আনা হয়। সেখানে জেলার তাদের শনাক্ত করেন। ক্যাপ্টেন মোসলেম এবং তার বাহিনী তখন বন্দীদের গুলি করে হত্যা করে। কিছুক্ষণ পর নায়েকে আলীর নেতৃত্বে আরেকটি সেনাদল সবাই মারা গেছে কিনা তা নিশ্চিত হতে জেলে আসে। তারা সরাসরি সেই ওয়ার্ডে চলে যায় এবং পুনরায় তাদের মৃতদেহ বেয়নের চার্জ করে। স্বাক্ষর এন জামান মহাকারা পরিদর্শক 5/11/1975 সন। শেষ করছি দেয়ালের আজকের পর্ব। আপনাদের সকলকে আগামী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।